হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে এসেছি। সেই বিষয়টা হচ্ছে, আপনি একজন চাকরিজীবী, আপনি 30শে নভেম্বর মধ্যে যদি আপনি রিটার্ন জমা দেন তাহলে আপনার কত টাকা ট্যাক্স আসবে, আর আপনি যদি 30শে নভেম্বরের পরে যদি ট্যাক্স জমা দেন তাহলে আপনার কত টাকা ট্যাক্স আসবে। তো আজকে আমরা সেই বিষয়টা সবাইকে সামনে ক্লিয়ার করব। সো শুরু করা যাক। আচ্ছা, আমরা এখানে একটা ফ্যাক্টস লিখে রেখেছি, সেটা হচ্ছে জনাব লিটন সাহেব ঢাকায় বসবাস করেন, মানে ঢাকাতে তিনি বসবাস করে ঢাকাতে কোনো একটা কোম্পানিতে সে চাকরি করেন। তার 30শে নভেম্বরের আগে এবং 30শে নভেম্বরের পরে তিনি যদি রিটার্ন জমা দেন, যদি সে আগে জমা দেন এবং অথবা পরে জমা দেন তাহলে তার অবস্থাটা কি হতে পারে। যদি সে 30 নভেম্বরের আগে জমা দেয় তাহলে তার কত টাকা ট্যাক্স আসতে পারে, এবং সে যদি 30শে নভেম্বরের পরে ট্যাক্স জমা দেয় তাহলে তার কত টাকা ট্যাক্স আসতে পারে। তো আমরা আজকে সেটা হিসাব করে দেখব। আমরা দেখতেছি যে জনাব লিটন সাহেবের মোট আয় রয়েছে 8,10,000 টাকা। যেহেতু তিনি দুইটা ফ্যাক্টরি আমরা দেখাবো, দুইটা ফ্যাক্টরি তিনি সমানভাবে দেখাচ্ছি আমরা, 8,10,000, 8,10,000। আর বিনিয়োগ আছে এখানে 60,000, তার বিনিয়োগ আছে 60,000 টাকা এবং তার মোট আয় হচ্ছে 8,10,000। সে যদি 30 নভেম্বরের আগে, সে যদি 30শে নভেম্বরের আগে রিটার্ন সাবমিট করে তাহলে তিনি তার মোট আয়ের 1/3 তিনি কি পাবে, এক্সেমশন পাবে। তাহলে কত হচ্ছে, মোট আয় হচ্ছে, তার মোট আয় হচ্ছে 8,10,000। আচ্ছা, তাহলে বাদ হচ্ছে 1/3 মাইনাস 1/3, তিনের একাংশ হচ্ছে অব্যাহতি। তিনের একাংশ যদি অব্যাহতি পায় তাহলে 8,10,000-এর তিনের একাংশ হচ্ছে 2,70,000। তাহলে 8,10,000 থেকে যদি 2,70,000 আমরা বাদ দিই তাহলে থাকে হচ্ছে 5,40,000 টাকা। তাকে এই 5,40,000 টাকার উপরে ট্যাক্স দিতে হবে। ওকে, তাহলে যদি তাকে 5,40,000 টাকার উপরে ট্যাক্স দিতে হয় তাহলে তার কত টাকা ট্যাক্স আসবে আমরা একটু দেখি হিসাব করে। তার 3.5 লাখ টাকা পর্যন্ত তার হচ্ছে কর হার শূন্য, যেহেতু তিনি একজন পুরুষ মানুষ। তাহলে তার শূন্য থেকে 3.5 লাখ, 3,50,000, শূন্য থেকে 3,50,000 পর্যন্ত হচ্ছে তার কর হার হচ্ছে 0%, তার হচ্ছে 0। আচ্ছা, তাহলে পরবর্তী 1 লাখ, পরবর্তী 1 লাখ, পরবর্তী 1 লাখ হচ্ছে 5%, কত, 5,000। আচ্ছা, তাহলে থাকতেছে কত, 4,50,000 চলে গেল, 5,40,000 থেকে 4,50,000 গেলে থাকতেছে হচ্ছে 90,000। আচ্ছা, তার 90,000 টাকার উপরে তার ট্যাক্স হবে হচ্ছে 10%, তাহলে হচ্ছে 9,000। তাহলে তার মোট ট্যাক্সের পরিমাণ হচ্ছে 14,000। আচ্ছা, গ্রস ট্যাক্সের পরিমাণ হচ্ছে 14,000। আচ্ছা, তাহলে তার বিনিয়োগ আছে, তার বিনিয়োগ আছে কত, তার বিনিয়োগ আছে হচ্ছে 60,000। আমরা আয়কর আইনের 89 ধারা অনুযায়ী জানি, সে সূত্রটা হচ্ছে, যদি কোনো ব্যক্তির বিনিয়োগ থাকে তাহলে সে তার বিনিয়োগের কত পার্সেন্ট পাবে, 15%। তাহলে তার বিনিয়োগের 15% কত, 60,000 গুণন হচ্ছে 15%, কত, 60,000 গুণ 15% হচ্ছে 9,000। অথবা অথবা মোট বিনিয়োগের, সরি, মোট আয়ের, মোট করযোগ্য আয়ের 3%। মোট করযোগ্য আয় কত, 5,40,000, 5,40,000, 5,40,000-এর হচ্ছে 3%, অথবা 10 লাখ, 10 লাখ, ইহার মাঝে যাহা কম। আচ্ছা, 5,40,000-এর 3% কত, 16,200, 16,200, অথবা 10 লক্ষ টাকা, ইহার মাঝে যাহা কম। তাহলে কত পাচ্ছে, 9,000 টাকা। তাহলে তিনি রেয়াত কত পাচ্ছে,
তিনি রেয়াত পাচ্ছেন হচ্ছে 9,000। তাহলে তাকে দিতে হচ্ছে কত? 14,000 মাইনাস 9,000, তাকে দিতে হচ্ছে 5,000 টাকা। এই লিটন সাহেব যদি 30শে নভেম্বরের আগে রিটার্ন সাবমিট করে তাহলে তার 5,000 টাকা ট্যাক্স দিলেই চলবে, এর বাইরে তাকে আর কোনো টাকা ট্যাক্স দিতে হবে না। আচ্ছা, এখন এই ব্যক্তি যদি 30শে নভেম্বরের পরে গিয়ে জমা দেয়, ধরে নিলাম 30 নভেম্বর কর দিবস শেষ হয়ে গেছে, তিনি ডিসেম্বরে রিটার্নটা জমা দিচ্ছে, ডিসেম্বরের 8-10 তারিখে তিনি রিটার্নটা জমা দিচ্ছে, তাহলে তার এই প্রেক্ষিতে কি হবে? তিনি মোট আয় করেছেন হচ্ছে 8,10,000 টাকা। এটা আমরা জানি ইফেক্ট সেম। তিনি 8,10,000 টাকা আয় করেছেন, কিন্তু তিনি এখানে কোনো রেয়াত বা তিনি কোনো অব্যাহতি পাবেন না। এখানে যেমন 30 নভেম্বরের আগে জমা দেওয়াতে তিনি অব্যাহতি পেয়েছেন আপনার হচ্ছে 1/3, কিন্তু তিনি এখানে কোনো অব্যাহতি তিনি পাবেন না। তাহলে তিনি যদি অব্যাহতি না পান তাহলে তার এই 8,10,000 টাকাই তার কিন্তু করযোগ্য আয়। এই 8,10,000 টাকার উপরেই তাকে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, আমরা একটু হিসাব করি তাহলে তার কত টাকা ট্যাক্স আসে। তার এক্ষেত্রেও 0 থেকে 3,50,000 টাকা পর্যন্ত তার ট্যাক্স হচ্ছে 0%, মানে 0। এর পরবর্তীতে 1 লাখ, পরবর্তী 1 লাখ টাকার উপরে তার ট্যাক্স হচ্ছে 5%, মানে 5,000 টাকা। আচ্ছা, তাহলে গেল কত? 4.5 লাখ। এর পরবর্তী 3 লাখ টাকায় তার ট্যাক্স হচ্ছে 10%, মানে 30,000 টাকা। তাহলে আর থাকতেছে কত? 3 আর 1 4, 7.5। 7.5 অলরেডি চলে গেছে, তাহলে তার থাকতেছে হচ্ছে 8,10,000 থেকে 7.5 মাইনাস করলে থাকে হচ্ছে 60,000 টাকা। তাহলে অবশিষ্ট 60,000 টাকায় হচ্ছে 15%, 15 90, 9,000 টাকা। তাহলে তার ট্যাক্স দিতে হচ্ছে 30-এ 9 39 প্লাস হচ্ছে 5, তাহলে হচ্ছে তার 44,000 টাকা। 44,000 টাকা তার ট্যাক্স আসছে। এটা হচ্ছে তার গ্রস ট্যাক্স। ঠিক আছে, এখানে আসছিল কত? 14,000 টাকা, আর এখানে আসছে কত? তার 44,000 টাকা। কারণ এখানে তিনি 1/3 অব্যাহতি পেয়েছিলেন, কিন্তু এখানে তিনি কোনো অব্যাহতি পান নাই, শুধুমাত্র কর দিবস পার হয়ে যাওয়ার কারণে, মানে 30 নভেম্বর পার হয়ে যাওয়ার কারণে এখানে তিনি কোনো অব্যাহতি পাবেন না। তাহলে তার ট্যাক্স কত আসছে? গ্রস ট্যাক্স কত আসছে? 44,000 টাকা। এখানে আমরা দেখিয়েছিলাম তিনি বিনিয়োগ করেছেন 60,000 টাকা, সেই বিনিয়োগের কারণে তিনি 9,000 টাকা রেয়াত পেয়েছেন। 9,000 টাকা তিনি কি পেয়েছেন? রেয়াত পেয়েছেন। 9,000 টাকা। কিন্তু তিনি কর দিবস পার হয়ে গেলে তিনি ইনভেস্টমেন্টের এগেনস্টে কোনো রেয়াত পাবেন না। তার মানে তার কোনো রেয়াত নাই, তার মানে তার রেয়াত 0। আচ্ছা, তাহলে তার ট্যাক্স আসতেছে কত? 44,000। এখন কথা আছে, সেটা হচ্ছে এই ব্যক্তির যেহেতু কর দিবস পার করে ফেলেছে, সেজন্যে প্রতি মাসের জন্য তার এই প্রদেয় করের উপর তার 4% করে জরিমানা দিতে হবে। কত? 4% করে জরিমানা দিতে হবে তাকে। তাহলে তার এই 44,000 টাকার উপরে তাকে আরো 4% জরিমানা যোগ করতে হবে। জরিমানা যেহেতু তিনি ডিসেম্বরে দিচ্ছে, যদি তিনি এই টাকাটা এটা যদি জানুয়ারিতে দিত তাহলে হয়তো 8%, যদি ফেব্রুয়ারিতে হইতো তাহলে হতো 12%, মার্চে হলে 16%। ঠিক প্রতি মাসে তার এই টাকাটার উপরে, মানে প্রতি মাসের জন্য 4%। যদি ধরেন কোনো মাসে 1 তারিখ পড়ে গেছে, 2 তারিখ পড়ে গেছে, যে কোনো ভগ্ন মাসের জন্য হলেও সেটা পুরো মাস কাউন্ট করা হবে। ওকে, তাহলে 44,000-এর 4% হচ্ছে 1,760 টাকা। জরিমানা হচ্ছে 1,760। তাহলে তার হচ্ছে 45,000
760 টাকা তাকে পরিশোধ করতে হচ্ছে। দেখেন এই ব্যক্তি সেম এক ব্যক্তি একই তার আয় 8,10,000 8,10,000 সেম আয়, শুধুমাত্র 30 নভেম্বরের আগে রিটার্ন দিলে তার 5,000 টাকাতেই সে ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেই ব্যক্তিরা যদি কোনো কারণে স্কিপ করে ডিসেম্বরে তার রিটার্নটা জমা দেয় তাহলে তাকে 45,760 টাকা ট্যাক্স দিতে হবে। সবাই ক্লিয়ার? এরপর সবাই বুঝতে পেরেছেন যে কোনোভাবেই যেন আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, কোনোভাবেই যেন আপনার ট্যাক্সটা রিটার্ন দেওয়াটা যেন কখনোই আপনার কর দিবস পার হওয়ার অতিক্রম না হয়, মানে কর দিবস 30শে নভেম্বর অতিক্রম না হয়। প্রতি বছর কিছু বাড়ায়, যেমন এই বছর জানুয়ারির 31 তারিখ পর্যন্ত বাড়িয়েছিল, কিন্তু যদি না বাড়ায় সেই আশায়, লাস্ট ডেটের আশায় অপেক্ষা করবেন না বা বর্ধিত সময়ের জন্য অপেক্ষা করবেন না। সো কেউ লেট করবেন না, আপনারা সবাই আপনারা এই জুলাই মাস থেকেই কর দেওয়াটা শুরু করে দিবেন, রিটার্ন দেওয়াটা শুরু করে দিবেন, যাতে কোনোভাবেই আপনার কর দিবস লেট করলেও যেন কোনোভাবেই কর দিবস আপনার ওভার না হয়, তাহলে কিন্তু আপনি মারাত্মক জরিমানার মধ্যে পড়ে যাবেন। সো বন্ধুরা, আজকের এপিসোডটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই এপিসোডটা আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এমন আরও নিত্য নতুন ক্যালকুলেশন, ট্যাক্সের নতুন নতুন সংযোজন বা ট্যাক্সের নতুন নতুন নিয়ম আমরা এইভাবে আপনাদেরকে ক্যালকুলেট করে জানিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।